হ্যালো মুভি ম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? এক গরিব আর দুনিয়ার আকাইম্মা লোক হঠাৎ করেই জানতে পারে তার দাদা নাকি তার জন্য 37 বিলিয়ন ইয়েন তার উত্তরাধিকারী সম্পত্তি হিসেবে রেখে গেছে। কিন্তু এই টাকা পেতে হলে তাকে মানতে হবে কড়া লেভেলের কিছু শর্ত, আর সেই পরীক্ষায় পাশ করলে তবেই সেই সম্পত্তির মালিক হতে পারবে। কিন্তু কি ছিল সেই শর্ত, আর আকাইম্মা লোকটা কি পারবে এই সম্পত্তি জিততে? আর সেটা জানতে হলেই আমাদের আজকের পুরো গল্পটা শুনতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের মুভির নাম হ্যালো মিস্টার বিলিয়নিয়ার, আর বরাবরের মতো আমি মুভি ম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা দুনিয়ার সব থেকে অলস একটা লোকের সাথে পরিচিত হয়, যার নাম ওয়াং। ঠিকই ধরেছেন, এই ওয়াংই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। জীবনে এমন কোনো কাজ করা বাকি নেই যা সে করেনি। পেশায় সে একজন গোলকিপার, কিন্তু মাঝে মাঝে পেটের দায়ে তাকে মেয়ে সেজেও গোলকিপিং করতে হয়। অন্যদিকে হঠাৎ করেই মিস্টার জিন নামের একটা লোক তাকে মেলা টাকার অফার দিয়ে বসে আপকামিং একটা ফুটবল ম্যাচে হারার জন্য। কিন্তু আমাদের ওয়াং আকাইম্মা হতে পারে, কিন্তু সে ধোঁকাবাজ না। তাই এই বিগ অফারটা পার্ট নিয়েই সে রিজেক্ট করে দেয়। কিন্তু রিজেক্ট করলে কি হবে, এই ম্যাচে এমনিতেও 5টা গোল খেয়ে তারা হেরে যায়। আর তার এমন গোলকিপিং দেখে প্রতিপক্ষের টিমরা তাকে নিয়েই সেলিব্রেট করতে শুরু করে। আর তাই ওয়াং তখন মনে মনে বলছিল, শালা হারলামি যখন তখন টাকা নিতে কি ক্ষতি ছিল রে ভাই। এদিকে ম্যাচ শেষ হলে তার বন্ধু জিয়াও ওয়াং এর বাসায় আসে যে মালটা বেঁচে আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু দরজার ফাঁক দিয়ে সে দেখে এই ম্যাচে 5টা গোল খেয়ে হয়তো তার মান সম্মান সব চলে গেছে। তাই সে গলায় ফাঁস নিতে যাচ্ছে, কিন্তু বন্ধু বলে কথা, তাই বাঁচাতে তো হবেই। জিয়াও সুপারম্যানের মতো দরজা ভেঙে ফেলে, আর ভেতরে আসার পর সে দেখতে পায় আসলে ওয়াং গলায় দড়ি না, বরং একটা লাইট লাগাচ্ছিল। এদিকে বেচারা ওয়াং তো তার বন্ধুর এমন দরজা ভেঙে ঢোকায় অবাক হয়ে তাকিয়ে আছে। এমনিতেই পকেটে টাকা নেই, তার উপর আবার এই ভাঙা দরজা ঠিক করতে হবে। যাই হোক, তারা দুজন তখন তাদের দলের কোচের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কোচ তাদের পরিবর্তে একটা কুকুরকে গোলকিপার হিসেবে জয়েন করিয়েছে। ওয়াং এর বন্ধু জিয়াওর তো এটা দেখে পুরো মাথায় খারাপ হয়ে যায়। তাই তারা দুজনেই টিম থেকে সাথে সাথে রিজাইন করে দেয়। গাড়িতে করে যাওয়ার সময় একটা অত্যাধিক লেভেলের চিটার লোক তাদের গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক শুরু করে দেয়। এমনিতেই দুজনের মেজাজ খারাপ, তার উপরে এই নেইমার স্টাইলের নাটক। তাই তারা দুজনে তাকে আচ্ছা করে কেলাতে থাকে। এদিকে জিয়া ঝু নামের একটা মেয়ে সেই ঘটনাটা দেখে ফেলে। উনি আবার শখের বসে টিকটকার, তাই সাথে সাথে এই মোবাইলটা বের করে এই সবকিছু রেকর্ড করতে থাকে। আর আশেপাশের মানুষদেরকে ডেকে বলে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে। লোকেরাও কম যায় না, সবাই এসে বিচার চাই বলে স্লোগান শুরু করে দেয়। আর কি করার, পুলিশ এসে তাদের দুজনকে শ্বশুর বাড়ি ধরে নিয়ে যায়। কিন্তু এখানেই ভেলকি দেখিয়ে তাদেরকে জেল থেকে বেল দিয়ে বের করে নিয়ে আসে সেই মিস্টার জিন। তিনি আসলে কোনো ফুটবল টিমের কেউ ছিল না, মূলত ওয়াংকে একটা পরীক্ষা করার জন্যই তাকে এই জুয়ার অফারটা করেছিলেন। সে আসলে দেখতে চাইছিল ওয়াং সৎ নাকি পোল্টিবাজ। যাই হোক, এই পরীক্ষায় পাশ করায় এবার সে আসল কাহিনীটা খুলে বলে। মিস্টার জিন ওয়ানকে একটা বিশাল কোম্পানিতে নিয়ে আসেন, আর সেখানে মিস্টার ইন আর লাই নামে দুইজন ট্রাস্ট ফান্ডের মালিকের সাথে তার দেখা হয়। এবার মিস্টার জিন বলে, তোমার আপন দাদা তো অনেক আগেই মারা গেছে, কিন্তু তোমার দাদার এক ভাই ছিল যে কিনা চীনের বিশাল ধনী ব্যক্তি। সারা জীবন তিনি বহু কামিয়েছেন, কিন্তু কোনোদিনই বিয়ে শাদী করেন নাই। আর তাই তার এই সম্পত্তির কোনো উত্তরাধিকারীও নেই। তাই আপন ভাইয়ের নাতি হিসেবে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা 37 বিলিয়ন ডলারের অধিকারী হবে। এই কথা শুনে ওয়ান তো এবার পুরোই আনোয়ার হোসেনের মতো মিনি স্ট্রোক করে বসে। জোকসে পার্ট, বাট ছোটবেলায় আনোয়ার হোসেনের এই অ্যাক্টিং দেখে কিন্তু আমার চোখেও পানি চলে আসতো। যাই হোক, অন্যরা বলে আরে হ্যাভ রিল্যাক্স, টুইস্ট তো এখনো মেলা বাকি। তখন তার এই চাচাতো দাদার একটা রেকর্ড করা ক্লিপ তার সামনে প্রেজেন্ট করা হয়। সেখানে এসে দাঁত পড়া ধনী দাদা বলতে থাকে, তোমার মতো গাধা যে কিনা মেয়ে সেজে ফুটবল খেলে, সেই নাদান ছেলে প্রথম পরীক্ষায় পাশ করেছে দেখে আমি সত্যিই হতাশ। কিন্তু কি আর করার, তাই আমার এই কোটি টাকার মালিক হতে হলে তোমাকে প্রথমে 1 মাসের মধ্যেই 1 বিলিয়ন ইয়েন খরচ করতে হবে। আর যদি তুমি এটা পারো তাহলেই তুমি এই পুরো সম্পত্তির মালিক হতে পারবে। ওয়াং বলে, ধুর মিয়া, এটা কোনো ব্যাপার হইলো? কিন্তু না, এই দাদা ছিল অন্য জিনিস। সে তাকে এই টাকাটা খরচ করার জন্য কিছু রুলস মনে করিয়ে দেয়, আর এগুলো তাকে অবশ্যই ফলো করতে হবে। 1 নম্বর শর্ত ছিল এই টাকা শুধুমাত্র লিগাল কাজে ব্যয় করতে হবে, আর সেটা শুধুমাত্র এই সিটির মধ্যেই খরচ করতে হবে। এছাড়াও তুমি নতুন কোনো গাড়ি বাড়ি বা প্রপার্টি কিছুই কিনতে পারবে না। শর্ত 2, এই টাকা কোনো চ্যারিটিকে চালায়া দানও করতে পারবে না। 100 জনের বেশি কর্মচারী তুমি রাখতে পারবে না, এবং তাদেরকে কাজ না করিয়েও ফাও টাকা দিতে পারবে না। শর্ত নাম্বার 3, মার্কেট ভ্যালু থেকে বেশি প্রাইসে কোনো জিনিস কিনতে পারবে না। সেই সাথে একটা জিনিস কিনে তা নষ্ট করে আবারও সেই জিনিস কিনতে পারবে না। টাকা পাইছো মানে মনের মতো খরচ করবে তা হবে না। এবং সর্বশেষ শর্ত, এই পাগলা ডিল তুমি কারোর সাথেই শেয়ার করতে পারবে না। এইসব শর্ত মানতে পারলেই তবেই আসো খেলা হবে। ওয়াং তখন পাকনা একটা প্রশ্ন করে, আচ্ছা আমি যদি এই অফারটা অ্যাকসেপ্ট না করি তাহলে এই টাকার মালিক কে হবে? তখন মিস্টার জিন বলে, তাহলে এই সব সম্পত্তিগুলো এই গাধার মতো দাঁড়িয়ে থাকা তোমার পেছনে মিস্টার ইন আর মিস্টার লায়ের চ্যারিটিতে আমরা দান করে দেব। এরপর অনেক ভাবনা চিন্তা করার নাটক করে ওয়াং অবশেষে এই শর্তটা মেনে নেয় আর $1 বিলিয়ন খরচ করার কন্ট্রাক্টে সাইন করে। আর এখান থেকেই শুরু হয় আসল মজা। এখন এতগুলো টাকা খরচ করার হিসাব রাখতে গেলে একটা অ্যাকাউন্টেন্ট তো লাগবেই, আর তাই মিস্টার জিন একটা মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট করে। আর এই মেয়েটা আর কেউ না, সেই টিকটকার ওরফে জিয়াংঝু। এদিকে তাকে দেখে তো ওয়াং এর পুরাই মেজাজ খারাপ হয়ে যায়। ওয়াং তখন বলে, তোরাই তো খুঁজতেছি বেটি, তোর জন্য আমার জেলের ভাত খাওয়া লাগছিল। টিকটকারও কম যায় না, সেও সাফ জানিয়ে দেয় এই খ্যাত পাবলিকের সাথে সে কাজ করবে না। কিন্তু ওয়াং বলে, আমার
এরই চাই, আমার এরই লাগবে। মেলা হিসেব নিকাশ করা বাকি আছে এর সাথে। এরপর বাধ্য হয়ে জিয়াংঝু তার সাথে কাজ করতে রাজি হয়। এবার পালা এতগুলো টাকার একটা ঝলক দেখা। বিশাল এক বাংকারে তাদেরকে নিয়ে যাওয়া হয়, আর সেখানে থরে থরে টাকার গোডাউন দেখে ওয়াং আর তার বন্ধুর প্যান্ট পুরাই ডাউন হয়ে যায়। বাপ কেন, তার 100 গোষ্ঠীর মধ্যেও এমন টাকা কেউ কখনোই দেখেনি। তাদের হুঁশ ফিরে আসলে ওয়াং বলে, চলো আমাদের প্রথম টাকা উড়ানোর কাজটা শুরু করা যাক। তাই ওয়াং তখন সোজা তার ফুটবল মাঠে চলে আসে, আর সেখানে গিয়ে তার পুরাতন দল আর কোচের সামনে এসে বলে, আমি এই মাঠটাকে বিশ্বমানের মাঠ বানাবো আর তোমাদের সবাইকে সাইন করব ভালো টাকার বিনিময়। গরিবের মুখে এরকম বড়লোকি ভাব দেখে তার কোচ বলে, ভাই ওয়াং, এই টাকাটা ধর আর পাগলের ডাক্তার দেখা ভাই, তোর মানসিক চিকিৎসার প্রয়োজন। ওয়াং তখন ওয়াকিটকি দিয়ে তার মানুষদেরকে টাকা নিয়ে আসতে বলে, আর বিশাল এক এক্সক্লেমেটরে তার টাকা দেখে সবাই ভিমড়ি খেয়ে যায়। দুনিয়ার সব থেকে আজাইরা টিম তো তার কেনা হয়ে গেল, এবার খরচ আরো বাড়াতে হবে। তাই ওয়াং তার পুরো টিমটাকে নিয়ে শহরের সব থেকে দামি 5 স্টার হোটেলে চলে যায়। সেখানকার ম্যানেজার এই গরিবদেরকে দেখে বলে, স্যার এটা হোটেল, এখানে ছবি তোলার জায়গা না। তখন ওয়াং বলে, তোমার এই হোটেলটা আমি চাইলে কিনে নিতে পারতাম, কিন্তু বিশেষ একটা কারণে সেটা সম্ভব হচ্ছে না। কি আর করার, তাহলে একটা কাজ করি, তোমার পুরো হোটেলটা আমি 1 মাসের জন্য ভাড়া নিয়ে নিলাম, যাতে আমার সব বন্ধুরা এখানে আরামায়েশ করে থাকতে পারে। তুমি ইনভয়েস পাঠাও, আমি এখনই পেড করে দিচ্ছি। এমন অফার পেয়ে হোটেলের ম্যানেজার তো আনন্দে আটখানা হয়ে যায়। থাকার ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু এবার পালা খাওয়ার। আর এই হোটেলের 5 স্টার মানের খাবার পেয়ে তারা গরুর মতো খেতে থাকে। এই মালটাকে একবার দেখো, দেখে মনে হচ্ছে না কয়েকশো বছর এই বেচারা না খেয়ে আছে। আসলে ফাও পেলে কেবল বাঙালি না, পুরো বিশ্বের সবাই আলকাতরা খায়। আর চারিদিকে এমন খাই খাই পরিবেশের মধ্যেই ওয়াং এবার স্টেজে দাঁড়িয়ে একটা বক্তব্য দিতে থাকে। আর সেখানে সে বলে, আমি একটা নতুন কোম্পানি খুলবো, আর সেই কোম্পানির সিইও পদের জন্য তার বন্ধু জিয়াওকে সে সিলেক্ট করে। আর এটা শুনে বেচারা তো পুরোই আবেগে মোমের মতো গলে যায়, আর বিশাল এক বয়ান উপস্থাপন করে। ফেরার পথে ওয়াং জিয়াঝুর সাথে যখন সেলফি তুলতে যায়, তখন জিয়াঝু বলে, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড ফকির হতে পারে, কিন্তু টাকার কাছে সে কখনোই মাথা নত করে না। সে বিভিন্ন স্পিচ মানে বক্তৃতা লেখায় পারদর্শী। ওয়াং বলে, ঠিক আছে, কাল ওকে নিয়ে আসো তো, দেখি জিনিসটা কেমন। আর পরের দিন জিয়াঝু তার বয়ফ্রেন্ডকে ওয়াং এর সাথে মিট করায়। প্রথমে তার বয়ফ্রেন্ড প্রচুর সৎ থাকার চেষ্টা করে। ওয়াং এর দামি মদের অফার সে একদমই না করে দেয়, আর বলে, আমি মহল্লার সব থেকে ভালো ছেলে, আমি এসব পাতি নেশাটা শাক করি না ভাইয়া। কিন্তু ওয়াং তখন তাকে একটা বক্তব্য লিখতে 10 লাখ টাকা দেয়, আর সেই উত্তেজনার ঠেলায় সে ঢকঢক করে মদ গিলতে থাকে। এইসব দেখে তো জিয়াঝু পুরাই আওলায় যায়, আর বলে, আরে এ তো দেখি টাকার কাছে নিজের সততা বিলীন করে দিচ্ছে। জিয়াঝু তখন ওয়াংকে মনে করিয়ে দেয়, এভাবে যদি তুমি টাকা উড়াতে থাকো তাহলে তোমার এই সম্পত্তি 6 মাসের বেশি টিকবে না রে ভাই। কিন্তু এই কথা শুনে ওয়াং তো আরো বেশি চিন্তায় পড়ে যায় যে এত দেরি হবে, 6 মাস। তাই সে আরো কিছু টাকা তার বয়ফ্রেন্ডকে দিয়ে দেয় কাজের জন্য। আর তার বয়ফ্রেন্ড তো এসব পেয়ে এবার এতটাই খুশি যে সে মিস্টার ওয়াং এর বাগানে মালি হিসেবে কাজ করতে রাজি হয়ে যায়। জিয়াঝু এবার তার বয়ফ্রেন্ডকে বলে, তুই একটা চিটার বাটপার, তুই আর কোনোদিন আমারে ফোন দিবি না। যাই হোক, এবার ওয়াং তার নতুন কোম্পানির আপডেট নিতে যায়, আর এখানে আসার পর তার মাথায় একটা টাকা নষ্ট করার নতুন কুবুদ্ধি উদয় হয়। ওয়াং তখন যত লস খাওয়া মানে দেউলিয়া হওয়া কোম্পানি মার্কেটে আছে সবগুলো শেয়ার কিনতে শুরু করে, আর তার সব টাকায় দ্রুত লস হতে থাকে। আর এই পাগলামি দেখে জিয়াঝু বলে, আগেই বলেছিলাম 6 মাস, এবার দেখবা 2 মাসও যাবে না। আর ঠিক সেই সময় তার অফিসে গরিবের ইলন মাস্ক এসে হাজির হয়, আর একে দেখে মনে হচ্ছিল মালটা কেবলই পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। সে ওয়াংকে তার একটা ড্রিম প্রজেক্টের প্রেজেন্টেশন করার অনুরোধ করে। অনুমতি পেলে দেখা যায় যে লোকটা সাঁতার পারে না বা ভয় পায় তাদের জন্য একটা আর্টিফিশিয়াল সুইমিং পুল বানিয়েছে, আর সেটা দিয়ে অনায়াসেই যে কেউ সাঁতার কাটার ফিল নিতে পারবে। এমন বোকা ছেলের মতো আইডিয়া দেখে সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায়, কিন্তু ওয়াং এর তো এমন গাঁজাখুরি সব আইডিয়াই লাগবে যাতে তার টাকাগুলো ইনভেস্ট করার পর সেগুলো লস হয়। আর তাই সেই প্রজেক্টটা অ্যাপ্রুভ করে, আর পুরো প্রজেক্টের টাকা একবারেই দিয়ে দেয়। এই কাজ দেখে সেখানকার বাবুর্চি থেকে শুরু করে সবাই তাদের ড্রিম প্রজেক্ট প্রেজেন্টেশন করতে শুরু করে। এদিকে এই সব পাগলামি দেখে জিয়াঝু পুরোই শক, আর সে মনে মনে ভাবে যে মানুষ টাকা কামাতেই পারে না, আর এই পাপি লোকটা পানিতে ফেলাইতেছে কেন? হোয়াই মিস্টার ওয়াং হোয়াই? পরের দিন দেখা যায় ওয়াং দেশের সব থেকে দামি স্পা নিচ্ছে, কিন্তু তাতেও তার মন খারাপ, কারণ সে যে সার্ভিস ফিটা দিচ্ছে তা দিয়ে টানা 10 বছর স্পা করালেও তার এই টাকা শেষ হবে না। মেয়েটা সস্তা সার্ভিসের কথা শুনে বলে, স্যার এটা তো ট্রেইলার, টাকা খরচ করতে হলে আসল সিনেমা দেখতে হবে, আর আসল সিনেমা মানে কি সেটা তো তোমরা বুঝতেই পারছো। এই কাহিনী দেখে ওয়াং তো লজ্জায় আর বাঁচে না, সে কোনোভাবেই এই প্রিমিয়াম সার্ভিস নেবেই না, আর এদিকে মেয়েটাও কোনোভাবেই সার্ভিস না দিয়ে ছাড়বে না। এমন সময় সেখানে জিয়াঝু এসে উপস্থিত হয়, আর সে দেখে ওয়াং মশাই এইসব প্রিমিয়াম সার্ভিস নিচ্ছে। লজ্জায় সে মাথা নিচু করে সেখান থেকে বের হয়ে যায়। পরে ওয়াং তাকে বলে, আমি পাগল হতে পারি কিন্তু এই সব কাজ আমি করি না, আমি এইসব সার্ভিসের ব্যাপারে খুবই লয়াল। অন্যদিকে জিয়াঝু বাগানে এসে দেখে তার বয়ফ্রেন্ড মন দিয়ে মালির কাজ করছে। এইসব দেখে জিয়াঝু তার সাথে ব্রেকআপ করে বসে। ওয়াং এর মাথায় এবার আরো একটা কড়া বুদ্ধি আসে। সে পৃথিবীর সব থেকে বড় বিজনেস কনসালটেন্ট মিস্টার লাতিফেকে ইনভাইট করে। বিজনেস কনসালটেন্ট হলো তারাই যারা ব্যবসা কিভাবে বড় করতে হয় সেই উপদেশ দিয়ে থাকে, কিন্তু এদিকে আমাদের ওয়াং তার কাছে জানতে চায় সে কিভাবে দ্রুত লস করতে পারে। এইসব পাগল আর ছাগল মার্কার কথা শুনে মিস্টার লতিফা এক ঝাড়ি মেরে কিছু গালমন্দ করে সেখান থেকে বের হয়ে যায়। আরে ভাই, কেউ কি সেধে এইসব পাগল
ভুলের পাল্লায় পড়তে চায় বলো? এভাবেই তার রাজকীয় দিন রাত কাটতে থাকে। যতভাবে টাকা নষ্ট করা যায় সবকিছুই ওয়াং ট্রাই করতে থাকে, কিন্তু এরই মধ্যে একদিন তার জন্য বিশাল বিশাল দুঃসংবাদ আসতে শুরু করে। অফিসে গিয়ে সে দেখে সে যেই সব লস করা শেয়ারগুলো কিনেছিল তাদের কোম্পানিতে হিউজ ইনভেস্টমেন্ট আসার কারণে সব শেয়ারের মূল্য বেড়ে কয়েক গুণ হয়ে গেছে। সেই শেয়ার থেকে তারা প্রায় $10 মিলিয়ন আয় করেছে। এছাড়াও সেই গরিবের ইলন মাস্ক, যে কিনা গাঁজাখুরি সুইমিং প্রজেক্ট নিয়ে কাজ করছিল, সেটাও ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে, আর তাই কোটি কোটি টাকা আসতে শুরু করেছে তার কোম্পানিতে। এইসব শুনে ওয়াং তো পুরোই হার্ট অ্যাটাক খাওয়ার মতো অবস্থা। কোথায় সে টাকা কমাতে চাচ্ছে, উল্টো তার টাকাগুলো বেড়েই যাচ্ছে। পুরো পাগল হয়ে গিয়ে ওয়াং বলে, ভাই তোকে আল্লাহর দোহাই লাগে, আমার সবকিছু বন্ধ করে দে, আমারে প্লিজ একা থাকতে দে কয়েকদিন। সবাই বলে মানুষ দেউলিয়া হয়তো এমন আচরণ করে, এ তো দেখছি খুশির ঠেলায় দেউলিয়া হয়ে গেছে। আসলে তার আশেপাশের কেউ তো জানে না ওয়াং মিয়া কেন আসলে এমন করছে। আসলে 1 বিলিয়ন খরচ করতে না পারলে সে তো 37 বিলিয়ন পাবে না। এদিকে আমাদের নায়িকা জিয়াঝুর আজকে জন্মদিন ছিল, কিন্তু এটা উদযাপন করার মতো তার সাথে কেউই ছিল না। ঠিক তখনই সেখানে তার বয়ফ্রেন্ড এক গাদা ফুল হাতে নিয়ে উপস্থিত হয়, আর জিয়াঝু এটা দেখে খুবই খুশি হয়। সে ভাবছিল তার জন্মদিন সেলিব্রেট করার জন্য তার বয়ফ্রেন্ড এসেছে, কিন্তু একটু পরেই দেখা যায় সে আসলে এসেছে জিয়াঝুকে দিয়ে মিস্টার ওয়াংকে রিকোয়েস্ট করানোর জন্য, যাতে করে তার বেতনটা আর একটু বাড়িয়ে দেওয়া হয়। আর এটা শুনতেই জিয়াঝু তো রেগে মেগে ফায়ার হয়ে যায়, আর সাথে সাথেই তাকে লাথি দিয়ে বের করে দেয়। অবশ্য লাথি মারার আগে তার মুখে কেকও মেরেছিল। পর জিয়াঝু ওয়াং এর কাছে অফিসের কাজ নিয়ে আসে, কিন্তু ওয়াং জানায় আজ আর কোনো কাজ হবে না, দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা বলেই সে রাতের আকাশে আতশবাজি দিয়ে ভরিয়ে দেয়। আসলে ওয়াং এর তো টাকা খরচ করার একটা উপায় লাগবে, তাই সে পুরো শহরে এমন বিশাল জমকালো আতশবাজির অনুষ্ঠান করে। কিন্তু জিয়াঝু তখন অবাক হয়ে বলে, তুমি নিশ্চয়ই আমার জন্মদিনের সারপ্রাইজ দিতে এটা করেছো তাই না? ওয়াং ও মনে মনে বলে, এটাই তো সুযোগ পাঠ নেওয়া। সেও বলে, হ্যাঁ তোমার জন্মদিনের জন্যই তো আমার এইসব আয়োজন। সেই সময় জিয়াঝু বলে, এই বেটা তুমি আবার আমাকে প্রেমের ফাঁদে ফেলার মতলব করছো না তো? আসলে ওয়াং সাহেব ইতিমধ্যেই তার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু বলতে পারছিল না। বাট জিয়াঝু তাকে বড় ভাইয়ের জোনে ফেলে দেয়, আর তখন ওয়াং আরো কুবুদ্ধি আটতে থাকে যে কিভাবে তাকে ইমপ্রেস করা যায়। আর তাই সে পরের দিন পুরো শহরে তার ভালোবাসার কথা জানিয়ে বিলবোর্ড টানিয়ে দেয়। সকালে জিয়াঝু বাসা থেকে বের হয়ে দেখতে পায় সবাই তার পিছু নিচ্ছে, আর তার সাথে অটোগ্রাফ আর সেলফি তোলার জন্য চেষ্টা করছে। প্রথম দিকে তো এইসব কিছুর কারণ সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু একটু পরেই যখন চারিদিকের বিলবোর্ডে নিজের ছবি দেখতে পায়, তখন জিয়াঝু কোনো মতে একটা গাড়িতে উঠে নিজের জীবন বাঁচায়। গাড়িতে আসার সময় সে আবারও সেই গরিব নেইমারকে দেখতে পায়, যে কিনা তার গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে আবারও অ্যাক্সিডেন্টে আহত হওয়ার নাটক করতে থাকে। আর এবার জিয়াঝু বুঝতে পারে সেদিন ওয়াং আসলে সত্যি কথাই বলছিল, কিন্তু সে তাকে ভুল বুঝে জেলের ভাত খাইয়ে ছেড়েছে। যদিও বিদেশে জেল বলে কথা, এখানে তো ভাত দেওয়ার কথা না, হয়তো পিৎজা বার্গার খাইয়েছিল। যাই হোক, সে সোজা ওয়াং এর কাছে এসে বলে, সরি স্যার, আমি আসলে সেদিন ভুল করেছিলাম। আর ওয়াং এই খুশিতে জিয়াঝু এর সব থেকে পছন্দের সিঙ্গারকে ডেকে নিয়ে এসে একটা প্রাইভেট কনসার্টের আয়োজন করে। আর এই কনসার্টটা জিয়াঝুর অনেক পছন্দ হয়। সে সারা রাত ধরে সেখানে উপভোগ করতে থাকে, কিন্তু এত কিছুর পরেও তার বিভিন্ন ইনভেস্টমেন্টের টাকা বাড়তেই থাকে। তাই সে এবার তার বেস্ট বুদ্ধির চালটা দেয়। সে সবগুলো টাকা হারার জন্য পুরো শহরের প্রেস আর মিডিয়াকে ইনভাইট করে, আর একটা পাগলাটে ঘোষণা করে বসে। ওয়াং বলে, আমি নতুন একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুলতে যাচ্ছি, আর সেখানে সবাইকে ওয়েট লস করা মানে ওজন কমানোর চ্যালেঞ্জ জানাচ্ছি। যদি কেউ 1 কেজি ওয়েট লস করতে পারে তাহলে আমি তাকে 1000 ইয়েন দেবো। তাই এই 1 সপ্তাহের মধ্যে যে যত বেশি ওজন কমাতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে। এই ঘোষণার পর পুরো শহরের সবাই পাগলের মতো ওজন কমানোর মিশনে নেমে পড়ে, আর কেউ এখন থেকে লিফট আর অ্যাক্সিলেটর সিঁড়ি ব্যবহার করে না, সবাই হেঁটে আর দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে। অফিসের কাজ করার সময় সবাই ব্যস্ত থাকে ওজন কমানোর জন্য, এমনকি ট্রাফিক পুলিশও নেচে নেচে কাজ করতে থাকে। শহরের সবাই গাড়ি চালানোই বন্ধ করে দিয়েছে, আর সবার এমন প্রাণপণ ওয়ার্কআউটের কারণে সবাই দ্রুত ওজন কমাতে থাকে। আর এদিকে ওয়াং এর টাকাগুলো দ্রুত শেষ হচ্ছিল, আর এভাবেই অবশেষে একটা টাকা খরচ করার মোক্ষম উপায় পেয়ে যায় ওয়াং। কিন্তু এই কাজে বাধা দেয় তার সেই দুই প্রতিপক্ষ। তারা মিস্টার জিনের কাছে গিয়ে বলে, এটা তো রুলস এর বাইরে, সে তো হুদাই মানুষকে টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু মিস্টার জিন বলে, এটা রুলস এর মধ্যেই পড়ে, এখানে কাজের বিনিময়ে সে টাকা দিচ্ছে, যা আমাদের রুলস এর মধ্যেই ছিল, আর তাই এই কাজে আমি তাকে বাধা দিতে পারবো না। আসলে প্রথম থেকেই এই দুই পাপী বান্দা ওয়াং এর বিরুদ্ধেই ছিল, তাই তারা সেই স্পা করা মেয়েটাকে পাঠিয়েছিল যাতে তার মায়াজালে ফেলে ওয়াং কে রুলস এর বাইরে নিয়ে কাজ করাতে পারে। কিন্তু ওয়াং এর সততার কাছে সেদিন তারা হেরে যায়। ওয়াং এর এই অকল্পনীয় উদ্যোগের জন্য সরকারের পক্ষ থেকে তাকে বিশাল সম্মাননা জানানো হয়। আর সেই অনুষ্ঠানে ওয়াং বলে, আমার একটা ছোট্ট ফুটবল টিম আছে, আর এই টিম দিয়ে আমি দেশের সব থেকে বড় ফুটবল টিম হান্তাইয়ের সাথে একটা প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছি। আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন আর খেলা দেখতে আসবেন। আসলে ওয়াং ওই হান্তাই টিমকে কয়েক গুণ বেশি টাকা দিয়েছে এই খেলাটা খেলার জন্য। আসলে কোথায় হাতির পুল আর কোথায় লিভারপুল, এই টিম যদি গোল দেওয়া শুরু করে তাহলে কমপক্ষে 50টা গোল দেবে। আর তাই হেন্তাই টিম তখন বলে, আমরা এই ম্যাচ তখনই জিতবো যদি 10টা গোল দিতে পারি। তার মানে হলো পুরো খেলায় 10 গোলের বেশি হলেই তারা ম্যাচটা জিতে যাবে। খেলার দিন পুরো স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ, আর তার মধ্যে 99 ভাগই হচ্ছে হান্তাইয়ের সাপোর্টার। কিন্তু ওয়াং এর দলের সাপোর্টারও ছিল ওই
যে এরা, হ্যাঁ এরা ছিল ওয়াং এর দলের সাপোর্টার। ওয়াং এর টিমে সাপোর্টার না থাকতে পারে, কিন্তু টাকার তো কোনো কমতি ছিল না, তাই পুরো টিমকে হেলিকপ্টারে চড়িয়ে ল্যান্ড করানো হয় মাঠে। ওয়াং এর দলের প্লেয়ার বুদ্ধি করে অন্য দলের ক্যাপ্টেনের বউকে নিয়ে দুষ্টু মন্তব্য করতে থাকে। এতে করে রক্ত গরম হয়ে গিয়ে ক্যাপ্টেন এক ঘুষি বসিয়ে দেয় তার বন্ধুর নাকে। ফলাফল তাকে রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তারপরেও ওয়াং এর দল হাফ টাইমের আগেই 8টা গোল খেয়ে বসে, আর হাফ টাইমে তাদের কোচ তাদেরকে মোটিভেট করে, আর তাই তারা এবার শক্তিশালী ডিফেন্সের প্ল্যান করে মাঠে নামে। আর যাই হোক, আর কোনো গোল খাওয়াই যাবে না, তাই তারা সবাই মিলে একজনকে ঘিরে ধরে। তবুও তারা আরো একটা গোল খেয়ে যায়, আর তারপর তাদের সব প্লেয়াররা গোল পোস্টের সামনে দাঁড়িয়ে যায় গোল আটকানোর জন্য। এদিকে প্রতিপক্ষ প্লেয়াররা একের পর এক শট করছিল, আর তাদের প্লেয়াররা ঠেকাতে থাকে, কেউ মুখ দিয়ে, কেউ হাত দিয়ে, আবার কেউ বা বংশধরের মেশিন দিয়ে। এভাবেই একে একে সব গোল ঠেকিয়ে পুরো খেলার সময়টা তারা পার করে দেয়। আর সেই ম্যাচ 0-9 গোলে জিতে যায় ওয়াং এর টিম। হ্যাঁ, আগেই বলেছিলাম, হানতাই টিমরা বলেছিল যদি তারা 10 গোল দিতে না পারে তাহলে তারা এই খেলায় জিতবে না। ট্রফি দেওয়ার সময় সে হানতাই টিমকে ট্রফির মধ্যে থেকে একটা ছোট্ট ট্রফির বাচ্চা উপহার দেয়। এরই মাঝে ওয়াং এর কাছে কল আসে যে জিয়াজুকে কারা যেন কিডন্যাপ করেছে, আর তারা 10 মিলিয়ন ইয়েন দাবি করে বসে। ওয়াং এর কাছে এই টাকা তো কোনো ব্যাপার না, কিন্তু নিয়ম অনুযায়ী সে টাকা শুধুমাত্র নিজের জন্যই খরচ করতে পারবে, তাই হয় তাকে রুলস ভেঙে টাকা দিতে হবে, আর তা না হলে জিয়াজুকে হারতে হবে। এ তো এক কঠিন সমীকরণে পড়ে গেল ওয়াং। সে এবার মিস্টার জিনের কাছে 10 মিলিয়ন ইয়েন ধার চায়, কিন্তু জিন তাকে বলে আমি তোমাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। আসলে এটা ছিল ওয়াং এর সর্বশেষ পরীক্ষা। তার দাদা জানতে চাচ্ছিল ওয়াং এর কাছে টাকাটা বড় নাকি মানবিকতা। মূলত মিস্টার জিনি জোয়ানজুকে কিডন্যাপ করিয়েছিল আর তাকে সবকিছু খুলে বলেছিল। জিয়াজু তো বলে এত টাকার জন্য ওয়াং মিয়া আমাকে কখনোই বাঁচাতে আসবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওয়াং তার সব টাকার লোভ ছেড়ে মাত্র 10 মিলিয়ন টাকা নিয়ে চলে আসে জিয়াজুকে বাঁচানোর জন্য। কিন্তু টাকাটা দিতে এসে ওয়াং মেলা কান্নাকাটি করে আর বলতে থাকে আরে বেটি, কিডন্যাপ হওয়ার আর সময় পেলি না, আর কয়েকদিন পরে হইতি। এদিকে টাকার চেয়ে মানবতাকে প্রাধান্য দেওয়ায় তার দাদা তাকে পুরো সম্পত্তির মালিক বানিয়ে দেয়। এছাড়াও জিয়াজু পেয়ে যায় তার আসল ভালোবাসার মানুষকে। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন, আর এরই মধ্যে জিয়াজু প্রেগনেন্ট হয়ে যায়। এবার তার একটা ফাউন্ডেশনে আসে তাদের সব সম্পত্তি দান করার জন্য, কিন্তু ফাইনাল সাইন করার আগেই হুট করে তাদের মাথায় আসে আরে আমাদের সন্তানের জন্য তো কিছুই রেখে যাওয়া হলো না, আমরা তো মেলা এনজয় করে ফেলেছি, কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য তো কিছু টাকা রাখা প্রয়োজন। আর তাই তারা ফাইনাল সাইন করার আগে ম্যানেজারের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয় একটা লিস্ট করার জন্য, যে তাদের বাচ্চা হওয়ার পর কি কি জিনিসের প্রয়োজন হবে। কিন্তু এই লিস্ট আর শেষই হয় না রে ভাই, দিন গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু এদের লিস্ট করা শেষই হয় না। আর এভাবেই শেষ হলো আমাদের বিলিয়নিয়ারের টাকা উড়ানোর মিশন। তবে বাচ্চাদের খরচের লিস্ট দেখে মনে হচ্ছে চ্যারিটি ফাউন্ডেশনকে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে। তবে মুভিটা আমাদের হাসতে হাসতে বড় একটা শিক্ষা দিয়ে যায়। টাকা কামানো যেমন কঠিন, তার থেকেও কঠিন হলো সেই টাকা দিয়ে আসল সুখ খুঁজে পাওয়া। শেষ পর্যন্ত ওয়াং কিন্তু টাকা কেনা ভালোবাসাকেই বেছে নিয়েছিল, আর এটাই হয়তো তার জীবনের সব থেকে বড় ইনভেস্টমেন্ট। তো বন্ধুরা, আপনাদেরকে যদি এমন অফার দেওয়া হতো তাহলে আপনারা কি পারতেন টাকা উড়িয়ে বিলিয়নিয়ার হতে? কমেন্টে জানাতে ভুলবেন না এত টাকা পেলে কে কি করতেন। এতটুকুই বলার ছিল। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন আফিফা মিম আপু। তিনি লিখেছিলেন আই হ্যাভ এ প্লেন, বাট আমি এক্সপ্লেইনে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। যাই হোক, কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মজার মুভি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।